এক গ্রামে বাস করত এক চাষি পরিবার। চাষির একটি নবজাতক শিশু আর স্ত্রীকে নিয়ে ছিল তার সংসার। চাষি সারা দিন খেটে খুঁটে দিন এনে দিন খায়, তারপরও তার দিন ভালোই কাটতে থাকে। নবজাতক শিশুকে নিয়ে তারা সুখে দিন কাটাতে থাকে। কিন্তু হঠাৎ একদিন রাতে চাষি এবং চাষির বউ তাদের ছোট বাচ্চাটিকে নিয়ে ঘুমিয়েছিল। হঠাৎ একটা সাপ এসে চাষি এবং চাষির বউ দুজনকেই দংশন করে, আর তাতে করে চাষি এবং চাষি বউ দুজনেই মারা যায়। আর তাদের নবজাতক শিশুটি দিদার কাছে বড় হতে থাকে। রাজীব, ও রাজীব, এদিকে আয়, তোকে খাবার দিয়ে আমাকে কাজে বেরোতে হবে। বেলা যে হয়ে যাচ্ছে আমার কাজে যেতে। আয়, তোকে কিছু খাবার দে। নানি, ও নানি, আসি গো। আমার প্রতিদিন এরকম লবণ চটকিয়ে খাবার খেতে ইচ্ছে করে না নানি। নানি, আমার একটু মাছ মাংস খেতে ইচ্ছে করে। প্রতিদিন এই লবণ চটকিয়ে তো ভাত ভালো লাগে না, আমি খাবো না নানি। না রে, না না ভাই, এ কথা বলতে নেই। আয়, আমার যতটুকু সাধ্য আছে তোকে আমি ততটুকুই খেতে দিচ্ছি। কি করব বল, তুই ছোট থাকতে তোর বাপ মা মরে গিয়েছে, তখন থেকে আমি এই বুড়ো মানুষ তোকে মানুষ করেছি। পরের বাড়িতে কাজ করে যতটুকু পাই ততটুকুই তো আমি দিতে পারি। তুই এইটুকুই খা বাবা, খা, দেখবি একদিন বিধাতা সব ঠিক করে দেবে। আর শোন, কোথাও যাবি না কিন্তু আমি না আসা পর্যন্ত, বুঝলি তো? এরপর বুড়ি চলে যায় তার কাজে। কি গো বুড়ি, এই তোমার আসার সময় হলো, আরো আগে আগে আসতে হবে তো নাকি? তোমাকে যে কাজের জন্য রাখা হয়েছে, তুমি যদি সময় মতো সে কাজ করতে না পারো তাহলে তোমাকে রেখে আমাদের কি লাভ বলো? তোমাকে যে আরো সকাল সকাল আসতে হবে। সকাল সকাল এসে তোমাকে সকালের নাস্তা তৈরি করতে হবে। শোনো, এই আমি বলে দিলাম, কাল থেকে যেন আর দেরি না হয়। আগে তুমি আমার বাড়ি কাজ সেরে তারপর তুমি নিজের বাড়ি কাজ সারবে, বুঝলে তো? ঠিক আছে মোড়ল মশাই, ঠিক আছে। আসলে বাপ মা মরা ছেলেটাকে খাবার খাইয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, আর এরকমটি হবে না। কই গো গিন্নি, তোমাকে আমি কত করে বলেছিলাম এরকম ছোট লোক মানুষদের কাজে রেখো না, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনো না। রোজ রোজ এই বুড়ি দেরি করে আসে। কখন আমার বাড়ি নাস্তা বানাবে আর কখন আমি আমার কাজের উদ্দেশ্যে রওনা হব? হ্যাঁ গো বুড়ি, তুমি যদি এরকম রোজ রোজ দেরি করে আসো তাহলে কি হবে বলো? তোমার কর্তা বাবুর কাছ থেকে এভাবে কথা শুনতে হবে। আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কালকে থেকে এরকমটা করো না, মাথায় রেখো। এখন রান্নাঘরে যাও, রান্নাটা শেষ করো দেখিনি। এরপর বৃদ্ধা মহিলাটি রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য। আর সে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আর কষ্ট পেতে থাকে। বুড়ির ঢং দেখলে আর বাসি না। নাতি ছেলেকে নাকি খাইয়ে দিতে হয়, কেন ওর হাত নেই? নিজে নিজে খেতে পারে না? শোনো গিন্নি, এই বলে দিলুম, ছোট লোকদের বেশি মাথায় তুলো না, দেখবে একদিন মাথা থেকে আর নামতে পারবে না। যার বাবা মা বেঁচে নেই এই পৃথিবীতে তার এত ঢং কিসের, এত আহ্লাদ কিসের? বুড়ি রান্না করতে করতে মোড়ল মশাইয়ের এই সব কথা শুনতে থাকে আর কাঁদতে থাকে। আর তখনই কর্তামা রান্নাঘরে ঢোকে। এই যে বুড়ি, শোনো, তুমি আজকে রুই মাছের কালিয়া, সর্ষে ইলিশ আর একটু পাতলা করে ডাল করো। আর নাও নাও, হাত চালিয়ে কাজ করো তো বাপু, আবার খেয়ে দে তোমার বাবু কাজের জন্য বেরিয়ে পড়বে। আর হ্যাঁ, তুমি এবেলা খেয়ে যেও। শোনো, রান্নাটা কিন্তু ভালো করে করা হয়। ঠিক আছে কর্তামা, আপনি যেমনটি বলেছেন তেমনটি হবে, কিন্তু আপনার কাছে একটা কথা ছিল। হ্যাঁ বলো, কি কথা আছে, বলে ফেলো দেখি। আমি যদি খাবারটা না খেয়ে আমার নাতি ছেলেটার জন্য নিয়ে যাই তাহলে কি আমি সেটা করতে পারবো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
তাহলে তুমি যাওয়ার সময় তোমার খাবারটা সঙ্গে করে নিয়ে যেও। নাও নাও নাও, এখন হাত চালিয়ে কাজ করো, কথা বলে সময় নষ্ট আর করো না। এরপর বুড়ি গ্রাম প্রধানের বাড়ির কাজ শেষ করে। রান্না বান্না সহ উঠান ঝাড়ু দেওয়া থেকে শুরু করে কাপড় কাচা, এমনকি বাড়ির সব কাজ শেষ করে। বাড়ির সব কাজ শেষ করে সে খাবার নিয়ে বাড়িতে ফিরে যায়। কই রে নানা ভাই, কোথায় গেলি? দেখবি আয়, আমি চলে এসেছি। আর তোর জন্য কি নিয়ে এসেছি? তোকে আজ আর লবণ চটকিয়ে ভাত খেতে হবে না রে। আয় আয়, দেখে যা। নানি, কি এনেছো তুমি? সত্যি বলছো নানি? দেখি দেখি, কই কি এনেছো? এই দেখ, রুই মাছ আর ইলিশ মাছের তরকারি। আজকে আমার নানু ভাইটা এই ভালো ভালো খাবার দিয়ে ভাত খাবে। আয়, তোকে খাইয়ে দেই। এরপর বুড়ি রাজীবকে ইলিশ মাছ এবং রুই মাছের তরকারি দিয়ে খাবারটা খাইয়ে দেয়। আর রাজীব পেট ভরে সেই খাবারটা খেয়ে নেয়। নানি, ও নানি, তুমি তো সব খাইয়ে দিচ্ছ আমাকে, তবে তুমি কি খাবে? তুমিও খাও একটু আমার সাথে। আমি কি সব খেতে পারি বলো? তুমি না খেলে আমিও খাবো না। না রে নানু ভাই, তুই পেট ভরে খেয়ে যেটুকু বাঁচবে আমি সেটুকুই খাবো। এখন বেশি কথা না বলে আর একটু খেয়ে নে তো বাবা। এরপর রাজীবের খাওয়া শেষে বুড়ি না খেয়ে রাতটা পার করে দেয়। কারণ মোড়ল বাড়ির গিন্নি যে খাবার দিয়েছিল তাতে একজনের পেটটাই ঠিক মতো ভরে না। তারপরও বুড়ি বড্ড খুশি হয় তার নাতিকে ভালো একটু খাবার খাওয়াতে পেরে। এরপর দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ একদিন রাজীব বাড়ির উঠোনে খেলা করতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় দুজন বাচ্চা স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে। আচ্ছা, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কাঁধে ব্যাগ কেন? তার তোমরা একই জামা কাপড় পরে কোথায় যাচ্ছ গো? দেখি, সরো সরো, আমরা স্কুলে যাচ্ছি। আমাদেরকে যেতে দাও তো, দেরি হয়ে যাচ্ছে। আমাদের পথ থেকে সরে দাঁড়াও। তুমি তো কখনো স্কুলে যেতে পারবে না, তোমাকে এসব কথা বলে লাভ নেই। যাও, সরো দেখি। আচ্ছা, আমি সরে যাচ্ছি, তবে আমাকে একটু বলো না স্কুলে গেলে কি হয়? স্কুলে গেলে আবার কি হয়? তুমি কি পাগল নাকি? স্কুলে মানুষ কি করতে যায়? আবার পড়ালেখা করতে যায়। তুমি জানো আমরা স্কুলে লেখাপড়া শিখতে যাই, লেখাপড়া করি, বন্ধু বান্ধবের সঙ্গে খেলতে পারি, কত মজা হয়। আর তুমি তো স্কুলে যেতেও পারবে না, কারণ তোমার তো বাবা মাই নেই। সরো, তোমার সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, যেতে দাও তো। বাচ্চাগুলোর কথা শুনে রাজীব ভীষণ মন খারাপ করে আর তার স্কুলে যেতেও অনেক ইচ্ছা জাগে। আজকে নানি বাড়ি আসলে নানিকে বলবো আমাকে যেন ওদের মতো স্কুলে ভর্তি করে দেয়। তাহলে আমি ওদের মতো ওদের সাথে স্কুলে যেতে পারবো, খেলাধুলা করতে পারবো, মজা করতে পারবো। এরপর রাজু তাড়াতাড়ি করে বুড়ির কাছে যায়। আচ্ছা নানি, আমার বাবা মা কোথায়? আমাদের সাথে আমার বাবা মা থাকে না কেন? বলো নানি, চুপ করে আসো কেন? না না ভাই, তোর বাবা মা মারা গেছে, তুই তখন অনেক ছোট ছিলি রে। সাপের কামড়ে তাদের মৃত্যু হয়েছে। আমি তারপর থেকে তোকে লালন পালন করে বড় করেছি। আর কখনো তুই তোর বাবার মায়ের কথা বলবি না। ঠিক আছে নানি, আমি আর বাবা মার কথা মুখে আনবো না। কিন্তু নানি, আমি স্কুলে যেতে চাই, তুমি আমাকে স্কুলে ভর্তি করে দাও। আমি অন্য সকল ছেলে মেয়েদের মতো স্কুলে যেতে চাই। নানু ভাই, এই স্কুলে ভর্তি করতে গেলে যে অনেক টাকা লাগে। আমি এত টাকা কোথায় পাবো? তোকে তো কটা খাবারই খেতে দিতে পারি না। এরপরে তোর স্কুলের পড়াশোনার খরচ কি করে চালাবো বলতো? তুই একটু বোঝার চেষ্টা কর নানু ভাই। না নানি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে স্কুলে ভর্তি করে দাও না গো নানি। ও নানি, আমি স্কুলে যেতে চাই, আমাকে স্কুলে ভর্তি করে দাও না। রাজীব তার বুড়ি নানির কোনো কথা না শুনে
বড্ড কান্নাকাটি করতে থাকে। আর বুড়ি কোনোভাবেই তার নাতিকে সামলাতে পারে না। আর রাজীবের কান্না শুনে গ্রামের মহিলারাও সেখানে এসে জড়ো হয়ে যায়। হ্যাঁ গো বুড়ি, কি হয়েছে গে তোমার নাতির? থামাও ওকে, থামাও। কিরে রাজীব, কি হয়েছে? তোর পড়াশোনা করার ইচ্ছে হয়েছে বুঝি? ঠিক আছে ঠিক আছে, তাহলে চল, তুই এখন থেকে আমার বাড়িতে থাকবি। আমি তোকে স্কুলে ভর্তি করে দেব, তোর সব দায়িত্ব আমার। রাজীব স্কুলে ভর্তি করানোর কথা শুনে বড্ড খুশি হয়, আর সে সেই মহিলার সঙ্গে যেতেও রাজি হয়ে যায়। আর বুড়িও এতে কোনো বাধা দেয় না, কারণ বুড়িও মনে মনে চায় যে রাজীব ভালোভাবে সুন্দরভাবে সুখে জীবনযাপন করুক। আর সত্যি সত্যি সেটাই হয়। সেই মহিলা রাজীবকে নিয়ে গিয়ে একটি স্কুলে ভর্তি করে দিয়ে পড়াশোনা করাতে থাকে। আর এদিকে বুড়ি মহিলা একা একাই তার জীবন কাটতে থাকে। হঠাৎ একদিন সে বৃদ্ধ মহিলাটি মারা যায়, আর রাজীব নানিকে দেখতে ছুটে চলে আসে। নানি, তুমি এভাবে আমাকে রেখে চলে গেলে। বুড়িটা মারা যাওয়ার পর রাজীব তার প্রতিবেশীদের বাড়িতেই বড় হতে থাকে। কিন্তু সেই প্রতিবেশী মহিলা হঠাৎ করে রাজুর স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। শোন রাজু, ভেবেছিলাম তুই এই বাড়িতে কাজ করবি, আর সেই কাজ করে যে টাকা রোজগার করবি সেই টাকা দিয়ে তোকে আমি স্কুলে পড়াবো। কিন্তু তুই এখানে খাস দাস, কিন্তু কোনো কাজ কাম করিস নে, আর শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকিস। শোন, এরকমটা আমি করতে পারবো না। শুধু শুধু তোর পেছনে এত টাকা আমি খরচ করতে পারবো না, তাই তোর আজকে থেকে স্কুলে যাওয়া বন্ধ। না না কাকিমা, তুমি আমার পড়ালেখা বন্ধ করো না, তুমি আমাকে স্কুলে যেতে দাও। তার বিনিময়ে তোমার বাড়িতে যা যা করা লাগে আমি তাই করে দেব। না না না, আমি কোনোভাবে উলুবনে মুক্ত সরাবো না। শোন, তোর নানি মরে গিয়ে তো তোকে পুরোপুরি আমার কাঁধের উপর চাপিয়ে দিয়ে গেল। এখন থেকে তুই আমার গরু ছাগলগুলোকে মাঠে রাখতে যাবি, 3 বেলা খেতে দেব, আর বছরে একবার জামা কাপড় পাবি, আর এছাড়া কিচ্ছু পাবি না। আর এতে যদি তুই এ বাড়িতে থাকতে পারিস তাহলে থাকবি, না হলে বেরিয়ে যা। ঠিক আছে কাকিমা, তুমি যেমনটি বলবে তেমনটি হবে। আমার তো আর চারকুলে কেউই নেই, তাই বাধ্য হয়ে হলেও তোমার কাছে যে আমার থাকতে হবে। এভাবেই রাজীবের দিন পার হতে থাকে। সে প্রতিদিন সকালে গরু ছাগল নিয়ে মাঠে যায় গরু চড়াতে, আর রাজু সে গরু চড়ানোর ফাঁকে ফাঁকে মাঠে গিয়ে লুকিয়ে লুকিয়ে পড়াশোনা করতে থাকে। কি বাবা, কে তুমি? তুমি মাঠের ভিতরে গরু চড়াচ্ছ আর বসে বসে বই পড়ছো? তোমার বই পড়তে বুঝি খুব ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে, কিন্তু আমাকে কে পড়াবে বলেন? আমার তো চারকুলে কেউই নেই। এক বৃদ্ধা দাদি ছিল, সেও মারা গেল। এখন মানুষের বাড়িতে কাজ করি, গরু চড়াই, আর লুকিয়ে লুকিয়ে পড়ি। স্কুলে ভর্তি হওয়ারও তো সামর্থ্য নেই আমার। বাবা, তোমার এই ছোট মুখে এই কথা শুনে আমার খুব ভালো লাগলো। চলো বাবা, তোমার আর এখানে গরু চড়িয়ে লাভ নেই। আমার কোনো ছেলেপেলে নেই, আজ থেকে তুমি আমার সন্তান। চলো আমার সাথে চলো, তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। তুমি অন্য সব বাচ্চাদের সাথে খেলতে পারবে। আজ থেকে তোমার বাবা আমি। চলো বাবা। এরপর সেই লোকটি রাজীবকে সাথে করে নিয়ে যায় এবং স্কুলে ভর্তি করে দেয়। রাজীব স্কুলে পড়াশোনা করতে থাকে, আর এভাবেই তার জীবন সুন্দরভাবে কাটতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।